নতুন গানের জগতে আসলে আমার পরামর্শ ১ম এ হলো গান শিখে আসতে হবে। হ্যাঁ? এখন আ কেউ গান না জেনে যারা গান গাচ্ছে, যারা ভাইরাল হচ্ছে, আমি তাদেরকে নেগেটিভলি দেখব না। কারণ বাংলাদেশের সংবিধানে এমন কোনো আইন নেই যে কেউ গান গাইতে পারবে না। তো যে কেউ গান গাচ্ছে এবং যে কেউ সেটা বিশাল টেলিভিশনের মালিক থেকে শুরু করে সবাই হাস্য করে এই গানগুলো করছে। তা আসলে ওদের রুচি অনুযায়ী ওরা গানটা করছে। আমি আশাবাদী যে বৈষম্যহীন একটা সমাজ গড়ে উঠবে। কারণ এই বৈষম্য আমি আমার জন্মের পর থেকে দেখছি। হ্যাঁ? এটা ফ্যাসিজমও আমি দেখছি অনেক দিন ধরে। অনেক সরকারের আমল থেকেই দেখছি। আমি নির্দিষ্ট করে কারো নাম বলছি না। আসলে সুপ্রিয় আমাদের শ্রোতা, আসসালামু চরিত্রের মধ্যে আলাইকুম। কত আমি আনিসুর রহমান আজ উপস্থিত হয়েছি যার সাথে এবং যাকে নিয়ে মূলত আজকে এই আমরা গল্পে আড্ডা দিব। তিনি হচ্ছেন খুবই অতি পরিচিত মুখ এবং আমাদের সমাজের একজন আইডল, যিনি গীতিকবি, একাধারে সিনিয়র সাংবাদিক, যার হাত দিয়ে বিভিন্ন পত্র পত্রিকার বিনোদন বিভাগ সমৃদ্ধ হয়েছে এবং সেই সাথে ডিজিটালও পেয়েছে তার গতি। এমনই একজন মানুষ, তিনি হচ্ছেন অনুরূপ আইচ। সুপ্রিয় দর্শক, আমরা আজ কথা বলবো অনুরূপ আইচের সাথে। তার আগে একটু আপনাদের জ্ঞাতার্থে জানাবো যে অনুরূপ আইচ কিন্তু এই দীর্ঘ তার একটি জীবনে, অর্থাৎ সাংবাদিকতা এবং তার গীতিকবির জীবনে, তিনি কিন্তু গ্রামকে পছন্দ করে গ্রামেই বেশিরভাগ সময় কাটাতে চান। এখন প্রায়ই সময় তাকে পাওয়া যায়, খুঁজে ফিরে পাওয়া যায় কিন্তু গ্রামে। এই গ্রাম নিয়ে তার চিন্তা ভাবনার কথাও জানবো। সালাম আলাইকুম, কেমন আছেন দাদা? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। হ্যাঁ, তোমরা না, কেমন আছো? আছি দাদা, আলহামদুলিল্লাহ। দাদা, আপনি তো অনেক সিনিয়র একজন সাংবাদিক, বিনোদন নিয়েই হচ্ছে আপনার গোটা জগৎ, এবং সেই হুম, সাথে আপনি একজন গীতিকবিও। আপনার হুম। বিখ্যাত বিখ্যাত গান, অনেক বিখ্যাত বিখ্যাত শিল্পী গেয়েছেন এবং তারাও বিখ্যাত হয়েছেন আপনার এই রাইট। গান গিয়ে। সেই সুবাদে আপনার কাছে প্রথম জানবো যে এখন আপনার দিন কিভাবে কাটছে এবং গ্রামে যে আপনি পছন্দ করেন এবং গ্রামেই বেশিরভাগ সময় আপনি এখন কাটান, তাতে কেমন লাগছে আপনার? আ আমি তো আসলে বলি যে এখন আমি অবসরপ্রাপ্ত সাংবাদিক স্বেচ্ছায়। হ্যাঁ, যেহেতু আমি চাকরি করছি না। আসলে সাংবাদিকতা পেশাটা এমন একটা পেশা যে কেউ ছাড়তে চাইলেও তাকে ছাড়ে না। তো আমার ফ্রিল্যান্স কাজ করতে হচ্ছে, লেখালেখির কাজ। আর যেহেতু পেশায় আমি একজন লেখক, আমি নাটক লিখছি, গান লিখছি, উপন্যাস লিখছি। আমার কাছে মনে হয় এটার জন্য গ্রামটা বেস্ট। কারণ ঢাকা শহরে নির্জনতা খুঁজে পাওয়া যায় না। আমি কাজের সময় কাজ বলতে অফিসিয়াল কাজ যখন থাকে তখন আমি ঢাকায় থাকি। এছাড়া আমার লেখালেখির পুরো সময়টা আমি গ্রামেই ভালো ফিল করি এবং ভালো লিখতে পারি। গ্রাম। গ্রাম আমার খুব পছন্দ এই কারণে। আচ্ছা। আপনি তো একটা সময় ডিজিটাল, অর্থাৎ যখন পোর্টালগুলো ডিজিটাল হচ্ছে শুরুর দিকে, অর্থাৎ ১ম যদি বলি, অনলাইন এখন যখন আসে কিন্তু ইলেকট্রনিক মিডিয়া বা সবকিছুই কিন্তু ডিজিটালের দিকে ঝুঁকে পড়ছে। হুম, এই হুম, ডিজিটাল নিয়ে আপনার চিন্তাভাবনা কি? এবং ডিজিটাল, আপনি তো বেশ কিছু একটা স্বনামধন্য একটা একসময় ডিজিটালে আপনি হাত দিয়েছিলেন এবং সেই ডিজিটালকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়েছিলেন। হুম, যদিও হুম, আপনি হুম। এখন নাই, সেই ডিজিটালের অবস্থাও এখন খারাপ। তো সেই বেসরকারি প্রতিষ্ঠানের অবস্থাও এখন খারাপ। হ্যাঁ, তো আপনি এই ডিজিটাল নিয়ে আপনার চিন্তাভাবনা কি? এবং এই নতুন প্রজন্মকে চাকরি নির্ভর না হয়ে যে নিজে কিছু করা যায়, সে ব্যাপারে আপনার পরামর্শ যদি বলতেন। এইটা আমি সবসময় বলতাম যে মানুষ চাকরির বাইরেও অনেক ভালো কিছু করা যায়। যখন ডিজিটালি ডেভেলপড হয়েছে বাংলাদেশে, এই ডেভেলপমেন্টের কারণে আমাদের গ্রামেরও অনেক ছেলেপুলে খুব ভালো করছে। যারা দেখা যায় হয়তো ফানি ভিডিও করছে অথবা কোনো সাবজেক্টিভ ভিডিও করছে অথবা কেউ হয়তো ইংরেজি শিক্ষা বা জাপানি ভাষা শিক্ষা এইসবের উপরে ভিডিও করে ছাড়ছে। এমনকি অনেক মহিলারা রান্নার ভিডিও করে ভালো টাকা আয় করছে। আমার যখন ডিজিটাল নিয়ে স্বপ্ন শুরু তখন আসলে হাসাহাসি করতো সবাই। বাংলাদেশের ১ম ডিজিটাল প্ল্যাটফর্ম মানে বিডি নিউজ 24 এ যখন আমরা কাজ শুরু করি, আমার মনে আছে যে তারকারা বা নেতা-নেত্রীরা জিজ্ঞেস করতো, "ওইটা কই? কবে বের হবে? হ্যাঁ, এটা কি কালকে সকালে পাওয়া যাবে?" এরকম আচ্ছা। একটা বিষয় ছিল। তো ওদেরকে আমাদের বোঝাইতে হইতো যে, "না, এটা আসলে ইন্টারনেটে পাওয়া যায়, এই করা যায়।" এখন তো বিডি নিউজ 24 একটা আইডল জায়গায় চলে আসছে। তারপরে যে তোমরা তো জানোই যে এরপরে আমার হাত ধরে আরও অনেকগুলো প্রতিষ্ঠান দাঁড়িয়েছে। এগুলো দাঁড়ানোর মূল কারণ ছিল আমি জানতাম যে মানুষ একদিন টেলিভিশন দেখা ছেড়ে দিবে, মানুষ একদিন পত্রিকা পড়া ছেড়ে দিবে। এটা হলো ব্যস্ততার কারণে। কারণ পৃথিবী যত এগিয়ে যাচ্ছে মানুষের ব্যস্ততা বাড়ছে। এই ব্যস্ততার ফাঁকে মানুষ মোবাইল নির্ভর হয়ে যাচ্ছে। আর মোবাইল নির্ভরে ভালো এবং খারাপ দুটো দিক আছে। খারাপ দিক থেকে মানুষকে ভালো দিকে আনতে হলে ডিজিটাল প্ল্যাটফর্মে ভালো কনটেন্ট দিতে হবে। এবং তাতে করে মানুষ এগিয়ে যাবে, তাতে করে আয় উন্নতি হবে এবং মানুষের জানার আগ্রহ, জানার পরিধি অনায়াসে ওরা জানতে পারবে। যেমন এখন
শীতের সিজন, মানুষ খেজুরের রস খেতে চায়। তো কোথায় খেজুরের রস ভালো পাওয়া যাবে? হুম। বা ঢাকার আশেপাশে কোন জায়গায় ভালো খেতে পারবে? ঢাকার মানুষজন হয়তো রস খেতে চায়। এটা ৪-৫টা ডিজিটাল প্ল্যাটফর্মে যখন নিউজ হয়, তখন মানুষের উপকার হয়। আবার ওই চাষীদের উপকার হয়। হুম। হ্যাঁ, যেমন আমি গ্রামে থাকি, আমি অর্গানিক ফুড খুঁজে খুঁজে বের করি যে কেমিক্যাল সার মুক্ত কে চাষ করছে, তার থেকে আমি কিনে আনি। এইটা তো ডিজিটাল প্ল্যাটফর্ম না হলে আমি জানতামও না। হয়তো অর্গানিক কী জিনিস সেটাও জানতেও আমার অনেক সময় লাগতো। বই পড়ে অনেক কিছু জানা যায় না, হুম। যেটা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে জানা যায়। আচ্ছা, আচ্ছা। দাদা আপনার কাছে আরেকটা বিষয় জানবো যে এখন আপনার সময় তো মোটামুটি ব্যস্ততা নিয়েই কাটছে, লেখালেখি করছেন। হুম। সবশেষ আপনি কি ধরনের কোন ধরনের কাজে আপনি নিজেকে মনোনিবেশ করেছেন? সেটি কি গানে নাকি এমনি কোনো নাটক বা বা এর মধ্যে আপনার কি গান রিলিজ হলো এবং নাটক রিলিজ হলো যদি বলতেন একটু? আমি গান এবং নাটক, এটা তো আমার পেশা। আমি হুম। যখন থেকে সাংবাদিকতা করি তখন থেকেই আসলে আমার মূল পেশা হিসেবে নেওয়ার ইচ্ছা ছিল লেখালেখিটা। তো জীবিকার তাড়নায় একসময় চাকরি করতে হয়েছিল। এখন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, কারণ আমি লেখক পরিচয়টা দিতে পারি। এখন আমার চাকরি করতে হয় না। যার কারণে আমার গান লেখা, নাটক লেখা এবং উপন্যাস লেখা ৩ টাই একই ধারে চলছে, এবং আমার বেশ কিছু গান বের হয়েছে গত ১ বছরে। আরও কিছু লাইন আপে আছে। আরফিন রুমি পড়শির গান আছে, আরও অনেক গানগুলো আছে সিরিয়ালে, বের হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আর যারা নতুন নবাগত একেবারে সঙ্গীত অঙ্গনে প্রবেশ করছেন, তাদের উদ্দেশ্যে কিছু বলবার আছে কিনা? তারা তো অনেক সময় দেখা গেছে গানের কথা এবং সুর এলোমেলো হলেও নিজেকে যদি আমরা বলি যে হিরো আলম মার্কা অনেক সময় গায়কের উপস্থিতি পাওয়া যায় বা লিখাও পাওয়া যায়। তো আপনি একজন প্রতিষ্ঠিত লেখক এবং একজন গীতিকবি হিসেবে আপনি কি মনে করছেন যে নতুন যারা আসবেন তাদের ক্ষেত্রে আপনার কি ধরনের পরামর্শ রয়েছে? নতুন গানের জগতে আসলে আমার পরামর্শ ১ম এ হলো গান শিখে আসতে হবে। হ্যাঁ, এখন কেউ গান না জেনে যারা গান গাচ্ছে, যারা ভাইরাল হচ্ছে, আমি তাদেরকে নেগেটিভলি দেখব না। কারণ বাংলাদেশের সংবিধানে এমন কোনো আইন নেই যে কেউ গান গাইতে পারবে না। তো যে কেউ গান গাচ্ছে, এবং যে কেউ সেটা বিশাল টেলিভিশনের মালিক থেকে শুরু করে সবাই হাস্য করে এই গানগুলো করছে। তা আসলে ওদের রুচি অনুযায়ী ওরা গানটা করছে। ওইটা নিয়ে আমি চিন্তিত নই। কিন্তু আমার কথা হইলো, কেউ যদি আরফিন রুমি, ইমরান, মানে এই প্রজন্মের এরা হিট সিঙ্গার দেখে এদের নাম বলছি। তো এদের মতো হতে চায়, তাহলে গান শিখে আসতে হবে। এর কোনো বিকল্প নেই। গান শিখতেই হবে। গুরুমুখী বিদ্যা। গুরু ছাড়া এই গানের লাইনে বা কোনো লাইনেই, আসলে সাংবাদিকতা লাইন বা গানের লাইন, লেখালেখির লাইন, এটা গুরুমুখী বিদ্যা। এটা আন্দাজে করার কোনো উপায় নেই, কোনো সুযোগ নেই। এবং এটা সামান্য হয়তো ডিজিটাল প্ল্যাটফর্মে সামান্য কিছু দিনের ভাইরাল বা জনপ্রিয়তা আসলেও সেটা আসলে টিকে থাকে না। আমি নাম বলতে চাচ্ছি না, আজ থেকে ২০ বছর আগের প্রচুর জনপ্রিয় শিল্পীর গানের কথা বললে হয়তো মানুষ গানটা চিনে, শিল্পীকে চিনে না। না চেনার কারণ হলো ওই যে তারাও, আমার ধারণা, গান না শিখে বা কোনো রকমে জনপ্রিয়তা পেয়েছিল বলেই আজকে হারিয়ে গেছে। এই জেনারেশন চিনছে না। দাদা একেবারেই এখন একটি সম্পূরক প্রশ্ন করব। সেটি হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকার বিতাড়িত হওয়ার পরে বর্তমান বাংলাদেশকে নিয়ে আপনার চিন্তা ভাবনা কি? আমি আশাবাদী। আমি আশাবাদী যে বৈষম্যহীন একটা সমাজ গড়ে উঠবে। কারণ এই বৈষম্য আমি আমার জন্মের পর থেকে দেখছি। হ্যাঁ? এটা ফ্যাসিজমও আমি দেখছি অনেক দিন ধরে। অনেক সরকারের আমল থেকেই দেখছি। আমি নির্দিষ্ট করে কারো নাম বলছি না। আসলে আমাদের চরিত্রের মধ্যে গত ৫০ বছরে ফেসিজম জিনিসটা ঢুকে গেছে। মানে আমরা ব্যক্তিগত, ধরো কথার কথা, আমি কোনো একটা প্রতিষ্ঠানে চাকরি করছি, হুম। আমি কোনো একটা প্রতিষ্ঠানে সিইও হয়েছি, তখন আমার কাছে মনে হয়েছে যে না, আমার অধীনস্থ যারা আছে এদের উপর আমার চাপিয়ে দেওয়া যায়। আমি যা বলবো তা, আমার বাইরে কিছু যাওয়া যাবে না। এটা হলো ব্যক্তি মানুষের মধ্যে রক্তে রক্তে চলে আসছে। এই ব্লাডটা চেঞ্জ করতে হবে, এবং এই ব্লাডটা চেঞ্জ করার জন্য তরুণ প্রজন্ম যে আন্দোলনটা করেছে, সেই আন্দোলনটা সাকসেস করতে হবে। একটা বৈষম্যহীন সরকার গঠন করে, এবং খালি সরকার গঠন করে না, সেই সরকারের উচিত হবে যে মানুষের রঞ্জে রঞ্জে শিক্ষার মাধ্যমে, প্রগতির মাধ্যমে, গানের মাধ্যমে, গল্প কবিতার মাধ্যমে ছড়িয়ে দেয়। তবেই বাংলাদেশ এগিয়ে তবেই যাবে। বাংলাদেশ বৈষম্যহীন একটা দেশ হবে। এছাড়া সম্ভব না। যাক।
সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আমাদের দেশের অন্যতম একজন আইডল, গীতিকবি এবং অনেক সিনিয়র সাংবাদিক অনুরূপ বাইসের কথা। এবার আমরা একেবারেই তার ব্যক্তিগত একটি কোশ্চেনের মাধ্যম, অর্থাৎ কোশ্চেন করেই কিন্তু আমরা আজকের অনুষ্ঠানটি, স্বাধীনতা জীবন গল্প অনুষ্ঠানটি শেষ করব। দাদা, একেবারেই ব্যক্তিগত একটি কোশ্চেন, অর্থাৎ আমরা দেখেছি যে কোভিডের সময় আপনার প্রিয়তমা স্ত্রী, যাকে ভালোবাসতেন, যাকে নিয়ে অনেক গান, কবিতা, মানে অনেক কিছুই আপনি লিখেছেন, নাটকও লিখেছেন। তো তিনি আজ আমাদের মাঝে নাই। হ্যাঁ, তো এরপর থেকে অনেক দিন কেটে গেল, অনেক বছর পেরিয়ে গেল, তো আপনি এখনো একাই আছেন। তো সেই সুবাদে কি কোনো খুশি সংবাদ আমরা পাবো? না, এখনো এরকম নির্দিষ্ট করে বলার কোনো সুযোগ নাই। তো আমি মনে মনে খুঁজছি, আসলে মনের মিল না হলে হবে না। আমার জীবন সঙ্গীর চাইতে বড় দরকার সাধন সঙ্গী। এই যে আমি সাধনা করি, আমার সাধনার অংশ হিসেবেই তো গান, কবিতা, গল্প, জি। উপন্যাস। তা আমার এই সাধনার সঙ্গী না পেলে আমার নর্মাল জীবন সঙ্গীর প্রয়োজন নেই। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আমরা দোয়া করি, নিশ্চয়ই আপনারা দোয়া করেন। অনুরূপ ফাইজ দাদা যেভাবে বলছেন যে ওনার জীবন সঙ্গীতে থেকেও বেশি বড় প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে সাধন সঙ্গী। তো আমরা দোয়া করি যে মহান আল্লাহ দ্রুত তার সাধন সঙ্গী, জীবন সঙ্গী রূপে তাকে পাইয়ে দেখ এবং তার দীর্ঘায়ু এবং সবসময় তার শুভকামনা করে আজকের মতো স্বাধীনতা জীবন গল্প অনুষ্ঠান থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন দর্শক, এবং আবারও বলে দিতে চাই যে স্বাধীনতা জীবন গল্প এই অনুষ্ঠানে আপনার কাছেও আমরা আসবো। আমাদের কমেন্টস বক্সে আপনি আমাদের সাথে এই জীবন গল্প অনুষ্ঠানে যোগ হতে চাইলে আপনার জীবন বৃত্তান্ত আমাদের কাছে শেয়ার করবেন, আমরা আপনার কাছে পৌঁছে যাব। দর্শক, মানিকগঞ্জের সিঙ্গাইর এলাকা থেকে আজ স্বাধীনতা জীবন গল্প থেকে আমাদের আজকের যিনি অতিথি এবং আমি বলছিলাম বাংলাদেশের একজন আইডল, এবং তার দীর্ঘায়ু সাফল্য কামনা করে শেষ করছি। স্বাধীনতা টিভি বাংলার সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।